প্রত্যেকটা দেশেরই একটা করে সেন্ট্রাল ব্যাংক থাকে। ভারতের ক্ষেত্রে এই সেন্ট্রাল ব্যাংক হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই। এর হেড অফিস হলো মুম্বাইতে। আরবিআই এর হেড অফিস মুম্বাইতে। তবে 1935 খ্রিস্টাব্দে প্রথমবার যখন আরবিআই প্রতিষ্ঠা হয় তখন এর হেড অফিস ছিল কলকাতাতে। 1937 খ্রিস্টাব্দে হেড অফিস কলকাতা থেকে মুম্বাই শিফট করে নেওয়া হয়। তবে সারা ভারতে ঠিকঠাক মতো কাজ করার জন্য আরবিআই কে 4টে বোর্ডে ভাগ করা। নর্দার্ন রিজিয়ন অর্থাৎ নর্দার্ন বোর্ড, তার হেড অফিস দিল্লিতে। 4টে বোর্ড, কি কি বোর্ড আছে? দিল্লি বোর্ড, মুম্বাই বোর্ড, চেন্নাই বোর্ড আর কলকাতা বোর্ড। এছাড়া প্রত্যেকটা স্টেটে একটা করে আরবিআই এর অফিস রয়েছে, সেইগুলোকে বলা হয় রিজিওনাল অফিস। পুরো ভারত জুড়ে আরবিআই এর টোটাল 31টা রিজিওনাল অফিস রয়েছে। এবার যেমনটা বলেছিলাম যে 1935 খ্রিস্টাব্দে আরবিআই কলকাতাতে হেড অফিস হিসেবে প্রতিষ্ঠা হয়। 1935 খ্রিস্টাব্দেই আরবিআই এর একটা নতুন ব্রাঞ্চ খোলা হয়েছিল ইংল্যান্ডের লন্ডনে। স্বাধীনতার পর 1963 খ্রিস্টাব্দে গিয়ে লন্ডনে আরবিআই এর ওই অফিসটাকে ক্লোজ করে দেওয়া হয়। এই আরবিআই ভারত সরকারের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বা অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে আসে। এটা একটা স্ট্যাটুটরি বডি, এর একজন গভর্নর হয়। তবে আরবিআই এর সমস্ত ডিসিশন নেওয়ার জন্য একটা বোর্ড অফ ডাইরেক্টর রয়েছে, যেখানে টোটাল 21 জন মেম্বার থাকে। তো আরবিআই এর বোর্ড অফ ডাইরেক্টরে কারা কারা থাকে? প্রথমত আরবিআই এর গভর্নর থাকে। এছাড়া আরবিআই তে 4 জন ডেপুটি গভর্নর থাকে। তো আরবিআই এর গভর্নর, 4 জন ডেপুটি গভর্নর, এরা সবাই আরবিআই এর ওই বোর্ড অফ ডাইরেক্টরের মেম্বার। এছাড়া ওই যে বললাম যে আরবিআই এর 4টে বোর্ড রয়েছে, দিল্লি, মুম্বাই, চেন্নাই আর কলকাতা। এই 4টে বোর্ডের যে ডাইরেক্টররা তারাও ওই বোর্ড অফ ডাইরেক্টরের মেম্বার হয়। এই যে আমি এইখানে লিস্ট করে লিখেছি, গভর্নর থাকে 1 জন, ডেপুটি গভর্নর 4 জন, 4টে বোর্ডের ডাইরেক্টর আসে টোটাল 4 জন। এবার যেমনটা বললাম যে আরবিআই মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে থাকে, সেই হিসাবে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে 2 জন ব্যক্তি এই বোর্ড অফ ডাইরেক্টরে থাকে। এছাড়া ইকোনমিস্ট বা ইকোনমিক্সে খুবই এক্সপার্ট এইরকম 10 জন লোককে ভারত সরকার নমিনেট করে দেয় এই বোর্ড অফ ডাইরেক্টরে। সেই হিসাবে টোটাল করলে 21 জন মেম্বার আসে। তো আরবিআই তে গভর্নর থাকে 1 জন, ডেপুটি গভর্নর থাকে 4 জন। বর্তমানে আরবিআই এর গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা। তিনি আরবিআই এর 26তম গভর্নর। আরবিআই এর যে গভর্নর হয় তাকে আইএএস ক্যাডারের হতে হয়। তো এই সঞ্জয় মালহোত্রা তিনি 1990 আইএএস ব্যাচ। সঞ্জয় মালহোত্রা গত 2024 সালের ডিসেম্বর মাস থেকে আরবিআই গভর্নর পদে রয়েছে। এবার গভর্নরের কথাই যদি বলি, আরবিআই প্রথম যখন প্রতিষ্ঠিত হয় অর্থাৎ 1935 খ্রিস্টাব্দে, তখন আরবিআই এর গভর্নর ছিল ওসবর্ন স্মিথ। তিনি 1935 থেকে 1937 খ্রিস্টাব্দ পর্যন্ত আরবিআই এর গভর্নর ছিলেন। তারপরে আরবিআই গভর্নর পদে বসে জেমস টেলর 1937 থেকে 1943। ওই স্মিথ বা এই টেলর এই দুজনই ব্রিটিশ অফিসিয়াল ছিলেন, কিন্তু জেমস টেলর এর পরে ভারতীয় কোনো ব্যক্তি আরবিআই এর গভর্নর হন। তিনি ছিলেন সিডি দেশমুখ। প্রথম ভারতীয় ব্যক্তি যিনি আরবিআই এর গভর্নর হন তিনি হলেন সিডি দেশমুখ। 1943 থেকে 1949 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি গভর্নর ছিলেন আরবিআই এর। এখান থেকে বিভিন্ন সময় এক্সামে একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে ভারত যখন স্বাধীন হয় তখন আরবিআই এর গভর্নর কে ছিল? তো ভারত যখন স্বাধীন হয় তখন কত? 1947 খ্রিস্টাব্দ। 1943 থেকে 1949 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন সিডি দেশমুখ। তাহলে ভারত স্বাধীন হওয়ার সময় আরবিআই এর গভর্নর ছিলেন সিডি দেশমুখ। আর আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে, সেটা হলো যে 2016 সালে ভারতে লাস্ট ডিমনিটাইজেশন হয়েছিল, যেখানে 1996 খ্রিস্টাব্দের যে নোটের সিরিজ, সেই সিরিজের 500 আর 1000 টাকার নোট বাতিল করে দেওয়া হয়। এই সময় ভারতের আরবিআই গভর্নর কে ছিল? তো লাস্ট ভারতের ডিমনিটাইজেশনের সময় অর্থাৎ 2016 সালে ভারতের গভর্নর ছিলেন উর্জিত পাটেল। তো আরবিআই সম্পর্কে ওভারঅল এইটুকু বিষয়। এবার আরবিআই সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, সেটা হলো আরবিআই এর কি কাজ বা আরবিআই এর কি কি ফাংশন। আরবিআই এর ফাংশনের ভেতর সব থেকে কমন যেটা আমরা জানি সেটা হলো নোট প্রিন্ট করা। 2 টাকা থেকে তার বেশি যে কোনো কারেন্সির নোট আরবিআই প্রিন্ট করে। এখন নোট প্রিন্ট করার আগে ওই নোটগুলোকে ইস্যুও করতে হয়। তো 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা সব ধরনের নোট আর কয়েন এগুলো সবই ইস্যু করে আরবিআই। সমস্ত রকমের নোট আর কয়েন ইস্যু করে আরবিআই, কিন্তু প্রিন্ট করার সময় 2 টাকা বা তার বেশি অ্যামাউন্টের নোটটাই শুধু প্রিন্ট করে আরবিআই। অন্যদিকে 1 টাকার নোট আর কয়েন এইগুলো তৈরি করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মানি প্রিন্ট করা বা কয়েন তৈরি করা নিয়ে ডিটেইলড ভিডিও এর আগে আমরা তৈরি করে রেখেছি, সেইগুলোকে দেখতে পারো। এখন আরবিআই নোট তো প্রিন্ট করে দেবে, কিন্তু ওই নোট মার্কেটে যে ছড়িয়ে যাবে সেই দায়িত্বটাও আরবিআই এর। আরবিআই হয়তো নতুন নোট তৈরি করলো, এবার ওই নতুন নোটগুলোকে মার্কেটে ছড়াবে কার মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে। আরবিআই ব্যাংককে ওই টাকাগুলো দিয়ে দেবে, ব্যাংক তারপর পাবলিককে লোন হিসাবে ওই টাকাগুলোই আবার সার্কুলেট করে দেবে। তো আরবিআই তে প্রিন্ট হওয়া ওই নোটগুলো
ব্যাংকে যাচ্ছে বা পাবলিকের কাছে যাচ্ছে। ব্যাংকের কাছে যাওয়া আর পাবলিকের কাছে যাওয়া এই দুটোকে মিলিয়ে একসাথে বলা হয় মার্কেট। তো কারেন্সি নোট মার্কেটে সার্কুলেট করা সেটাও আরবিআই এর কাজ। এবার এই যে আরবিআই নতুন নোট মার্কেটে ছেড়ে দিচ্ছে, তার মানে মার্কেটে নতুন ক্রেডিট তৈরি হচ্ছে। মার্কেটে এই যে ক্রেডিটটা তৈরি হলো, এই ক্রেডিট কন্ট্রোলও করে আরবিআই। ক্রেডিট কন্ট্রোল যদি বুঝতে না পারি, এর একটা সহজ টার্ম আছে, সেটা হচ্ছে প্রাইস স্টেবিলিটি বজায় রাখা, মানে জিনিসপত্রের দাম ঠিকঠাক করে ব্যালেন্স করে রাখা। তো ক্রেডিট কন্ট্রোল বা প্রাইস স্টেবিলিটি মানে জিনিসপত্রের দাম ঠিকঠাক করে বজায় রাখা, সেটাও আরবিআই এর কাজ। কিভাবে করে? আরবিআই তার মনিটারি পলিসি আর ওপেন মার্কেট পলিসি, এই দুটো পলিসির মাধ্যমে মার্কেটে ক্রেডিট কন্ট্রোল বা প্রাইস স্টেবিলিটি মেনটেন করে রাখে। মনিটারি পলিসি নিয়েও আমাদের অলরেডি ভিডিও তৈরি করা রয়েছে, দেখতে পারো। এবার আমাদের নরমালি অ্যাকাউন্ট থাকে ব্যাংকে, এর পাশাপাশি আমরা বিভিন্ন ট্রানজাকশন এনবিএফসি তেও করি। এনবিএফসি এর পুরো নাম হলো নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি। কিছু কোম্পানি আছে যারা ব্যাংকিং ফেসিলিটি দেয় না, কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, যেমন বাজাজ ফাইন্যান্স, চোলা গোল্ড লোন, মুথুট ফাইন্যান্স, এইগুলো সবই নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি, যেখানে আমি টাকা তো জমাতে পারি না, কিন্তু সেখান থেকে আমি লোনের কারবার করতে পারি। সেইগুলোকে বলা হয় এনবিএফসি বা এনবিএফআই, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি। তো আমাদের সাথে ব্যাংক বা ওই এনবিএফসি, এদের রিলেশনটা তো বুঝলাম, কিন্তু দেশের সমস্ত ব্যাংক আর সমস্ত এনবিএফসি, এদের সবার উপরে থাকে আরবিআই। ব্যাংক যেরকম আমাদেরকে ব্যাংকিং ফ্যাসিলিটি দেয়, আরবিআই সেই রকম এই ব্যাংক আর এনবিএফসি এদেরকে ব্যাংকিং ফ্যাসিলিটি দেয়। এই জন্য আরবিআই কে ব্যাংক অফ দ্য ব্যাংকস এন্ড এনবিএফসি বলা হয়, মানে আরবিআই অ্যাক্ট অ্যাজ এ ব্যাংক অফ ব্যাংকস এন্ড এনবিএফসিস। এছাড়া আমাদের অ্যাকাউন্ট যেরকম ব্যাংকে থাকে, সেই রকম ভারত সরকারের অ্যাকাউন্ট কোনো পার্টিকুলার ব্যাংকে থাকে না, ভারত সরকারের অ্যাকাউন্ট থাকে ডাইরেক্ট আরবিআই তে। এই জন্য বলা হয় যে আরবিআই অ্যাক্ট অ্যাজ এ ব্যাংক অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে আমাদের যেরকম ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এইগুলো সেই রকমই ভারত সরকারের ব্যাংক হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবার এইখানে ছোট্ট একটা কনফিউশন অনেক সময় থেকে যায়, সেটা হলো ভারত সরকারের দুটো ফান্ড থাকে, কনসলিডেটেড ফান্ড আর কন্টিনজেন্সি ফান্ড। অনেকের মনে হয় যে এই কনসলিডেটেড ফান্ড আর কন্টিনজেন্সি ফান্ড এটা হয়তো ভারত সরকারের আরবিআই তে দুটো অ্যাকাউন্ট, কিন্তু না, সরকারের আলাদা করে এক জায়গায় টাকা রাখার জায়গা থাকে, যেটাকে বলা হয় কোষাগার বা ফান্ড। এইরকম দুটো জায়গা থাকে, কনসলিডেটেড ফান্ড আর কন্টিনজেন্সি ফান্ড। নরমালি আমি হয়তো কোনো একটা জায়গা করলাম, সেখানে আমার সমস্ত ইনকাম সমস্ত কিছু ওই জায়গাটাতে রাখলাম, তাহলে সেটাকেই বলবো আমার কনসলিডেটেড ফান্ড। এবার আমি যেখানে টাকা রাখছি, অর্থাৎ আমার ওই ফান্ড, সেটা রক্ষণাবেক্ষণের জন্য আমি একজনকে নিযুক্ত করে রাখবো। সেটা আমি অন্য কোনো ব্যক্তিকে রাখতে পারি বা কোনো এজেন্সিকে রাখতে পারি বা কোনো কোম্পানিকে দিয়ে দিতে পারি ওই ফান্ডের দায়িত্ব রাখার জন্য। ভারত সরকারও ঠিক তাই করে। ভারত সরকারের যে কনসলিডেটেড ফান্ড বা কন্টিনজেন্সি ফান্ড আছে, এই ফান্ড দুটোর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই যে এখানে লিখেছি সুপারভিশন অফ কনসলিডেটেড এন্ড কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, মানে ভারত সরকারের যে কনসলিডেটেড আর কন্টিনজেন্সি ফান্ড আছে, সেগুলোকে সেরে সামলে রাখে আরবিআই। ভারত সরকার যখন তখন চাইলেই ওই কনসলিডেটেড ফান্ড থেকে টাকা বার করতে পারে না। ভারত সরকার থেকে টাকার অ্যাপ্রুভাল হয়ে আরবিআই গভর্নরের কাছে যায়, আরবিআই গভর্নর যখন অ্যাপ্রুভ করে দেয়, তখন ভারতের ওই কনসলিডেটেড ফান্ড থেকে টাকা বার হয়। তো ভারত সরকারের অ্যাকাউন্টের ব্যাপারটা হলো। এবার যেমনটা বললাম যে আরবিআই ভারতের ওই বিভিন্ন কমার্শিয়াল বা প্রাইভেট বা গভর্নমেন্ট ব্যাংকের ব্যাংক, সেক্ষেত্রে ওই কমার্শিয়াল বা ওই পাবলিক ব্যাংকগুলোকে রেগুলেট করা, তাদের পলিসি সেট করা, সেই সমস্ত কাজ করে আরবিআই। ভারতের হয়ে অর্থনৈতিক কোনো ম্যাটারে, মানে ফাইন্যান্সিয়াল কোনো ম্যাটারে ইন্টারন্যাশনালি কোনো ডিসকাশন বা অন্য কোনো দেশে গিয়ে কোনো কথাবার্তা বলতে হলে সেটাও করে আরবিআই। মানে অর্থনৈতিক দিক থেকে বিশ্ববাজারে বা অন্য কোনো দেশে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে আরবিআই। এছাড়া ভারতের যে ফরেক্স রিজার্ভ রয়েছে, সেটাকে মেনটেন করা আর সেটাকে ম্যানেজমেন্ট করার দায়িত্বেও থাকে আরবিআই। ফরেক্স রিজার্ভ ম্যানেজ করাকে বলা হয় কাস্টডি অফ ফরেক্স। ফরেক্স এর পুরো নাম ফরেন এক্সচেঞ্জ। এখন এই কাস্টডি অফ ফরেক্স এর ম্যানেজমেন্টের একটা পার্ট হিসাবে এক্সচেঞ্জ রেট ডিসাইড হয়। ব্যাপারটা কেমন? আমরা জানি যে বর্তমানে $1 মানে মোটামুটি 85 টাকা। তো এই যে $1 মানে 85 টাকা, এটা হলো ডলারের রেসপেক্টে ইন্ডিয়ান রুপিসে এক্সচেঞ্জ রেট। এবার এই এক্সচেঞ্জ রেটটা কত হবে, অর্থাৎ এই এক্সচেঞ্জ রেটের ম্যানেজমেন্ট আর রেগুলেশন, সেটা আরবিআই এর ওই কাস্টডি অফ ফরেক্স এর পার্ট হিসাবে একটা কাজ। এই যে এক্সচেঞ্জ রেটের কথা বললাম, এক্সচেঞ্জ রেটের পুরো নাম হলো নির, মানে নরমাল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট।
লাস্ট আমরা যেটা দেখেছি এই 2025 সালের জুলাই মাসের 4 তারিখে ডলারের হিসাবে ইন্ডিয়ান রুপির এক্সচেঞ্জ রেট ছিল $1 85 টাকা। আরবিআই এর এই বিভিন্ন কাজের পাশাপাশি আরবিআই দেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রেও তার ডিসিশন জানাতে পারে। এর পাশাপাশি দেশের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য যদি কোনো ফাইন্যান্সিয়াল ইনক্লুশন মানে অর্থনৈতিকভাবে নতুন কোনো কাজ যদি করার থাকে সেটাও করতে পারে আরবিআই। ছোট্ট একটা এক্সাম্পল দিই, 2014 খ্রিস্টাব্দে ভারতে নতুন একটা স্কিম এসেছিল জনধন স্কিম বা জনধন যোজনা, যার মূল উদ্দেশ্য ছিল ভারতের সমস্ত নাগরিককে ব্যাংকিং সেক্টরের সাথে জুড়ে দেওয়া। এখন সেই অবস্থায় দাঁড়িয়ে যদি দেখা হয় ব্যাংকিং এর আগে একটা নিয়ম কানুন ছিল যে ব্যাংকে হয়তো এতটা মিনিমাম ব্যালেন্স মেনটেন করে রাখতে হবে, কিন্তু ভারতের একটা বেশিরভাগ অংশের মানুষেরই ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। তার পিছনে বিভিন্ন কারণের ভেতর একটা কারণ ছিল যে তারা ব্যাংকিং সিস্টেমের সাথে পরিচিত না এবং ব্যাংকে একটা মিনিমাম ব্যালেন্স মেনটেন করার মতন সামর্থ্য তাদের ছিল না। এবার এই জনধন যোজনার সাকসেসের জন্য ভারত সরকারের রেকমেন্ডেশনে আরবিআই 2014 খ্রিস্টাব্দে নো ফিল অ্যাকাউন্টের কনসেপ্ট নিয়ে আসে। এই নো ফিল অ্যাকাউন্টটা কি, কোনো ব্যক্তির কাছে যদি কোনো অর্থই না থাকে তাও সে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে, বা একজন ব্যক্তির কাছে মিনিমাম যত অর্থ আছে সেটা দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারে। এক কথায় জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অথবা একদম মিনিমাম ব্যালেন্সের অ্যাকাউন্ট, যে কোনো অ্যামাউন্টেই নতুন করে অ্যাকাউন্ট খোলা যাবে। এটাকেই বলা হয় নো ফিল অ্যাকাউন্ট। 2014 খ্রিস্টাব্দে আরবিআই ভারতের সমস্ত ব্যাংককে এই নো ফিল অ্যাকাউন্ট ওপেন করানোর জন্য অর্ডার দেয়, আর এর ফলে জনধন যোজনা সাকসেস হয়। তো এইরকম দেশের প্রয়োজনে আরবিআই বিভিন্ন সময় বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করতে পারে। এই হচ্ছে ওভারঅল আরবিআই নিয়ে একটা কনসেপ্ট। এবার এইখানে যদি আমি আরবিআই এর ফাংশন গুলো দেখি, আরবিআই এর বিভিন্ন রকম ফাংশন রয়েছে, কিন্তু প্রথম যখন আরবিআই তৈরি হয় তখন আরবিআই শুধুমাত্র ব্যাংকিং এর কাজ করত, অর্থাৎ শুধুমাত্র টাকা দেওয়া নেওয়া অর্থাৎ লেনদেনের কাজ করত। কিন্তু ধীরে ধীরে আরবিআই ভারত সরকারের ক্ষেত্রে রেসপন্সিবল হয়ে যায়। তো কিভাবে আরবিআই শুধুমাত্র একটা ব্যাংকিং সেক্টর থেকে ভারতে ফাইন্যান্সিয়াল রেগুলেটর বা ফাইন্যান্সিয়াল মেন্টর হয়ে গেল, সেটা আরবিআই এর হিস্ট্রি সম্পর্কে পড়লে বুঝতে পারবো। আরবিআই এর হিস্ট্রি বা আরবিআই এর ইতিহাস নিয়ে আমরা পরের ক্লাসে গিয়ে বলবো।